তো প্রথমে যদি আমরা যে চ্যাপ্টারটি শুরু করব সেটা হচ্ছে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই হেডলাইনটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বিষয়টা কি? তো বেসিক্যালি প্রাণী কাকে বলে? আমরা জানি যে যাদের জীবন আছে এবং যারা চলাফেরা করতে পারে এবং যৌন এবং অযৌন উপায়ে বংশ বিস্তার করতে পারে, বেসিক্যালি তাদেরকে প্রাণী বলা হয়। আর প্রাণীদের নিয়ে যে সুবিশাল যে একটি জগৎ আছে সেটিকে বেসিক্যালি প্রাণী জগৎ বলা হয়। আর শ্রেণীবিন্যাস হচ্ছে যে যে এই যে জীব যে জগৎটা আছে এদেরকে বিভিন্ন তাদের বৈশিষ্ট্যের উপর বেস করে ধাপে ধাপে যে বিন্যস্ত করা হয় এটাকে বেসিক্যালি শ্রেণীবিন্যাস বলে। তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কথাটার মানে হচ্ছে প্রাণীদের যে সুবিশাল একটি জগৎ আছে এটাকে যে প্রাণীদের বৈশিষ্ট্যের উপর বেস করে ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে এটাকে বেসিক্যালি বলা হয় যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা অনেক বড় একটা চার্ট তোমাদের জন্য অলরেডি আমি লিখে রেখেছি। তো এটা অবশ্যই আমি তোমাদেরকে ব্যাখ্যা করব যে এটার মানেটা কি। তো এর আগে যদি আমি একটু পটভূমি নিয়ে আলোচনা করি যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমরা বেসিক্যালি জানো যে প্রাণী জগতে অলমোস্ট 15 লক্ষ প্রাণী আছে এবং এই এনিমিলিয়া জগৎটাকে প্রায় 33টি পর্বে ভাগ করা হয়েছে, যার মধ্যে 24টি হচ্ছে নন মেজর এবং 9টি হচ্ছে মেজর। ওকে, আবার 9টি মেজর পর্বের মধ্যে হচ্ছে 8টি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের জন্য এবং একটি হচ্ছে মেরুদণ্ডী, অর্থাৎ যেটাকে আমরা কর্ডাটা নামে চিনি। এবং কর্ডাটার আবার ভাগ আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটার আবার 7টি শ্রেণী আছে। ঠিক আছে? তো এই যে 15 লক্ষ প্রাণীকে আমরা যদি সহজে জানতে এবং বুঝতে চাই, তো তাহলে অবশ্যই তো তাদের বৈশিষ্ট্যের উপর বেস করে দেখা গেছে যে তাদেরকে বিভিন্ন ক্লাসে ক্লাসিফাইড করা হয়েছে, তাই না? তো এই বিষয়টা কিন্তু শ্রেণীবিন্যাস বলে। আর শ্রেণীবিন্যাসটা যেই শাস্ত্রের আলোচ্য বিষয় সেটাকে আমরা জানি শ্রেণীবিন্যাস বিদ্যা তথা ট্যাক্সোনমি বলা হয় কি। তো এই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসকরণ নিয়ে অনেক বিজ্ঞানী কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস হচ্ছে সেই বিজ্ঞানী যিনি প্রকৃতি বিজ্ঞানী এবং যাকে অ্যানাটমি প্রফেসর যিনি ছিলেন আর কি। তো উনি সর্বপ্রথম বৈজ্ঞানিক উপায়ে প্রজাতির বৈশিষ্ট্য এবং প্রজাতির বৈশিষ্ট্যের উপর বেস করে শ্রেণী বিন্যাসকরণ করেছে। ঠিক আছে? তো সেখানে দেখা গিয়েছে যে তিনি প্রাণীর দ্বিপদ নামকরণ নিয়েও কাজ করেছেন। ওকে, তো দ্যাটস ওয়াই ক্যারোলাস লিনিয়াস একই সাথে সে শ্রেণীবিন্যাসের জনক প্লাস দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণ, এখন তোমরা বলবা যে ভাইয়া দ্বিপদ নামকরণ আবার বিষয়টা কি? আমরা জানি যে যে কোনো প্রাণী বা জীব জগতে, প্রাণী হোক উদ্ভিদ হোক, তার একটা বৈজ্ঞানিক নাম হয় ঘন এবং প্রজাতির উপর বেস করে কি। তো এই বৈজ্ঞানিক নামটা বা প্রাণীর বৈজ্ঞানিক দুইটা নামের অংশ থাকে, এটাকে বেসিক্যালি দ্বিপদ বলা হয় আর কি। এই দ্বিপদ নিয়ে সর্বপ্রথম কাজ করেছেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, যার জন্য তাকে দ্বিপদ নামকরণেরও জনক বলা হয়। এবং শ্রেণীবিন্যাস নিয়ে যেহেতু সর্বপ্রথম ক্যারোলাস লিনিয়াস বৈজ্ঞানিক ভাবে কাজ করেছেন, এই জন্য তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে যে বেসিক্যালি শ্রেণীবিন্যাসে প্রাণীদের যে শ্রেণীবিন্যাস হয় এটা তিনটা বিষয়ের উপর বেস করে। সেটা হচ্ছে প্রাণীদের মধ্যে মিল, অমিল এবং সম্পর্কের উপর বেস করে। ঠিক আছে? এটা আর প্রাণীর যে দ্বিপদ, এই দ্বিপদ নামটা বেসিক্যালি ইংরেজি বা ল্যাটিন ভাষায় হতে পারে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, এখানে হোমো হচ্ছে ঘন এবং সেপিয়েন্স হচ্ছে কি প্রজাতি, হোমো সেপিয়েন্স। ওকে, এসটাকে যদি আমি ছোট হাতে দিয়ে দিই, আর বৈজ্ঞানিক নাম হাতে যদি আমরা লিখি তাহলে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। আর বইপত্রে যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে সেক্ষেত্রে এটাকে ইটালিক অক্ষরে লিখতে হয় কি, অ্যাঙ্গেল করে লিখতে হয় কি। ঠিক আছে? এখন যদি আমরা প্রাণী জগতের যে 9টি মেজর পর্ব আছে, এই 9টি মেজর পর্ব নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ তোমাদের বইতে তো সিকোয়েন্স দিয়ে দিয়েছে, আমিও এটা এখানে লিখে রেখেছি অলরেডি। তো এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, প্রাণী জগতের 9টি পর্বের নাম মুখস্থ করার একটা টেকনিক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম।
যেটা আমি আজকের যে ভিডিও করছি এটার প্লে লিস্টে আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, তো সেখানে আমি তোমাদের একটা কনসেপ্ট মানে একটা ছড়া মানে একটা লাইন শিখেছিলাম যে পিসিইসি ফোনেমা, যেখানে পি মানে হচ্ছে পরিফেরা, সি মানে নিডারিয়া, ইসি এর ই মানে হচ্ছে একাই নোডারমাটা, সি মানে হচ্ছে কর্ডাটা, এবং ফোনের পিএইচ মানে হচ্ছে প্লাটিহেলমিনথিস। দেন হচ্ছে ফোনের দ্যাট মিন্স এন মানে হচ্ছে নেমাটোডা, আর মায়ের এম মানে হচ্ছে মলাস্কা, এ মানে হচ্ছে অ্যানেলিডা, এবং সেকেন্ড এ মানে হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, তো আমরা একটু প্রাণী জগতের যে 9টি মেজর পর্ব, এই 9টি মেজর পর্বকে আমরা একটি চার্টের মাধ্যমে সহজেই কিন্তু শিখে ফেলতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো যে এখানে আমি 9টি পর্ব কিন্তু লিখেছি, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। ওকে, তো প্রথম সেগমেন্টে হচ্ছে আমাদের পর্বগুলোর নাম দেওয়া আছে, দ্বিতীয় যে কলাম সেখানে হচ্ছে স্বভাব ও বাসস্থানগুলো দেওয়া আছে, এবং তৃতীয় কলামে বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এবং 4 নম্বর যে কলাম সেখানে উদাহরণগুলো লেখা আছে। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা পরিফেরা নিয়ে আলোচনা করি, তো পরিফেরা শব্দটি বেসিক্যালি এসেছে যে পোরাস, পরিফেরা শব্দটি বেসিক্যালি এসেছে পোরাস প্লাস ফেরে শব্দ থেকে, যেখানে পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। পোরাস মানে হচ্ছে ছিদ্র, এবং ফেরে শব্দের অর্থ হচ্ছে বহন করা। তাহলে পরিফেরা শব্দের অর্থ হচ্ছে ছিদ্র গ্রহণ করা। স্বভাব ও বাসস্থান, দেখো আমি এখানে কোর কথাগুলোকে জাস্ট কমা দিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, যেমন ধরো যে যে পরিফেরা শব্দ মানে পরিফেরা পর্বের প্রাণীরা বেসিক্যালি স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত, অর্থাৎ এদের দেহের মধ্যে লাইক করলার মতো যেমন কাটা কাটা থাকে না, এরকম স্পঞ্জ বা ছিদ্র ছিদ্র এরকম টাইপের থাকে। ঠিক আছে, সর্বত্র, এখানে সর্বত্র কথাটার মিনিং হচ্ছে যে পরিফেরা পর্বের প্রাণীদের সর্বত্র মানে পৃথিবীর প্রায় সব পরিবেশে এদেরকে পাওয়া যায়। দেন হচ্ছে স্বাদু পানি, এরা স্বাদু পানিতেও কি করে? বসবাস করে। দলবদ্ধ, অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, এরা দলবদ্ধভাবে বসবাস করে, এবং এদের অধিকাংশ যে প্রজাতি আছে তারা বেসিক্যালি সামুদ্রিক হবে। তাহলে ভাইয়ারা এই জিনিসটার মিনিংটা হচ্ছে যে কোর শব্দগুলো জাস্ট আমি এভাবে কমার মাধ্যমে লিখেছি, আর বাকি টুকটাক কথা যেগুলো এগুলো কিন্তু আমরা এমনিতেই লিখতে পারি। তার মানে আমাকে জাস্ট যে মেইন যে পয়েন্টটা সেই পয়েন্টটা মাথার মধ্যে রাখতে হবে। বুঝতে পেরেছো? আমি আবার বলি যে পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। সর্বত্র মানে হচ্ছে এদেরকে সর্বত্রই পাওয়া যায়, তারা স্বাদু পানিতেও বসবাস করে, দলবদ্ধ হয়ে থাকে, এবং এদের অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক। তারপর হচ্ছে যদি বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, প্রথমে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সরলতম বহুকোষী প্রাণী এরা, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে সরলতম বহুকোষী। আমরা জানি যে এককোষী প্রাণীও হতে পারে, বহুকোষী প্রাণীও হতে পারে, তবে তাহলে এরা হচ্ছে বহুকোষী প্রাণী। অঙ্গ, কলা, তন্ত্র থাকে না। ঠিক আছে, পরিফেরা পর্বের প্রাণীদের বেসিক্যালি কি থাকে না? অঙ্গ, বেসিক্যালি এদের কোন রকমের টিস্যু থাকে না বা কলা থাকে না। যেহেতু টিস্যু থাকে না, দ্যাটস ওয়াই টিস্যুর মাধ্যমে তো অঙ্গ গঠন হয়, অঙ্গের মাধ্যমে হচ্ছে তন্ত্র গঠন হয়। যেহেতু এদের টিস্যু থাকে না, কি থাকে না? টিস্যু বা কলা থাকে না, দ্যাটস ওয়াই টিস্যু এবং কলার সাহায্যে তারা অঙ্গ গঠন করে, অঙ্গের মাধ্যমে তারা তন্ত্র গঠন করে। তাহলে এটা যেহেতু তাদের শরীরে অনুপস্থিত, তাহলে তারা অঙ্গ এবং তন্ত্র গঠন করে না। ঠিক আছে, অসংখ্য ছিদ্রযুক্ত আমরা অলরেডি পড়ে ফেলেছি এখানে যে স্পঞ্জ নামে পরিচিত, এবং যেহেতু ছিদ্র কথাটা আছে এদের নামের সাথেই, যে এদের শরীরে অসংখ্য ছিদ্র আছে, এবং ওই ছিদ্রের মাধ্যমে তারা বেসিক্যালি অক্সিজেন এবং খাদ্য বস্তু কি করে? প্রবেশ করে আর কি। ঠিক আছে, আর উদাহরণ হচ্ছে স্পঞ্জিনা এবং স্কাইফা। ঠিক আছে, তো যেহেতু দেখো একটা জিনিস কিভাবে মনে রাখবা যে পরিফেরা পর্বের প্রাণীরা যেহেতু স্পঞ্জ নামে পরিচিত, তাহলে এদের উদাহরণটা কি হবে? স্পঞ্জিলা। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, আমরা বাঙালি, তাই না? একটা মিল আছে, ঠিক তেমনি ভাবে স্পঞ্জ নামে পরিচিত, আর উদাহরণ হচ্ছে কি? স্পঞ্জিলা। ওকে, এরপরে যদি আমরা নিডারিয়া পর্বটি নিয়ে আলোচনা করি, নিডারিয়া পর্ব যেখানে বেসিক্যালি তাদের একটা বিশেষ রকমের একটা কোষ আছে, সেখান থেকে তাদের নামটা হচ্ছে নিডারিয়া, আর সেই কোষটি হচ্ছে নিডোসাইট। আর নিডারিয়া পর্বটি ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত। ঠিক আছে, আমি আগেই বলে দিই যেহেতু এদের পূর্ব নাম হচ্ছে সিলেন্টারেটা,
এবং এদের যে গহ্বর, সেই দেহ গহ্বরের নাম হচ্ছে সিলেন্টারন, যেটা বৈশিষ্ট্যের মধ্যে আমি লিখে দিয়েছি। তোমার একটু মনে রাখবা যে নিডারিয়া, সিলেন্টারেটা, সিলেন্টারন এগুলো কাছাকাছি একই শব্দ, এটা একই সিকুয়েন্স আর কি। ঠিক আছে, স্বভাব বাসস্থানের মধ্যে যদি আমরা দেখি যে এরাও সর্বত্র পাওয়া যায়, অধিকাংশ প্রজাতি সামুদ্রিক এবং বিচিত্র বর্ণ ও আকার আকৃতি এদের আছে। এরা দলবদ্ধভাবে বসবাস করে, এরাও কলোনি আকারে বসবাস করে, মানে লাইক রেসিডেন্সিয়াল এরিয়ার মতো এরা বসবাস করে। ঠিক আছে, আর হচ্ছে যে আমরা জানি যে নিডারিয়া পর্বত প্রাণীরা বেসিক্যালি কি করে, পানিতে ভাসমান যে কাঠ পাতা থাকে না, এগুলোর মধ্যে এরা কি করে আটকে থাকে, অথবা এরা মুক্তভাবে সাঁতার কাটে। ওকে, দেন হচ্ছে যদি বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যের মধ্যে যে প্রথমে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে দ্বিস্তরী ব্রণীয় কোষস্তর। দ্বিস্তরী ব্রণীয় কোষস্তর, তো দ্বিস্তরী মানে হচ্ছে যে দুইটা স্তর থাকবে। ঠিক আছে, দুইটা স্তর। আমি যদি একটু তোমাদেরকে সহজ ভাবে বুঝাইতে চাই, তাহলে দেখা গেছে যে ধরো আমরা মানুষ বা উন্নত প্রাণী যারা আছে তারা ত্রিস্তরী হয়। প্রথমে এই যে উপরে একটা স্তর, যেটা ধরো চামড়া, চামড়ার পরে হচ্ছে ধরো মাংস, এটা দ্বিতীয় স্তর, দেন হচ্ছে হাড্ডি। তাহলে কয়টা হলো? তিনটা স্তর হলো। ঠিক আছে, তাহলে আমরা ত্রিস্তরী প্রাণী। এটা জাস্ট বোঝার জন্য বলতেছি। তো নিডারিয়া পর্বত প্রাণীরা বেসিক্যালি দ্বিস্তরী আর কি, তার মানে এদের জাস্ট দুইটা স্তর আছে। ওকে, আর ব্রুনীয় কোষস্তর কথাটার মানে হচ্ছে যে আমরা জানি যে যে সকল প্রাণী মানে ব্রুনীয় কোষস্তর থেকে কোনো অঙ্গ বা মানে অঙ্গ বা তন্ত্রের সৃষ্টি হয়, এটাকে বেসিক্যালি বলা হয় ব্রুনীয় কোষস্তর, যেটা আর কি ভ্রূণস্তর যাকে বলা হয় কি। তো দ্বিস্তরী ব্রুনীয় কোষস্তর কথার মানে হচ্ছে যে এদের যে দুইটা লেয়ার থাকবে বডিতে। ওকে, তো সেটা হচ্ছে বাহিরের যে বডিটা, সেটাকে বেসিক্যালি আমরা বলি অ্যাক্টোডার্ম। কি বলি? এটাকে বলা হয় অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম কি ভাইয়ারা? অ্যাক্টোডার্ম। একটা কথার মানে হচ্ছে বাহির, আর ডার্ম মানে হচ্ছে কি ত্বক বা চামড়া বা লেয়ার, আর ভিতর মানে কি হবে তাহলে? এন্ডোডার্ম। এন্ডো মানে হচ্ছে ভিতর, দুনিয়ার যত জায়গায় দেখবা এন্ডো, এন্ডো কথার মানে ভিতর, আর একটো মানে বাহির, আর ডার্ম মানে হচ্ছে ত্বক। ঠিক আছে, আর সিলেন্টরন যেটা বলেছি আমি আগেই বলেছি যে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরের নাম হচ্ছে সিলেন্টরন। দেহ গহ্বর হচ্ছে এক ধরনের ফাঁকা স্থান, গ্যাপ জায়গা শরীরে। আর নিডোসাইট, নিডারিয়া পর্বের প্রাণীদের একটি বিশেষ যে কোষ আছে আর কি। ঠিক আছে, বা তুমি এটাকে অঙ্গ বলতে পারো আর কি, যেমন হাইডার উপরে মাথায় যে এক ধরনের মানে তোমরা রশি টাইপের কিছু একটা দেখো, ঠিক আছে? তো এই বিশেষ কোষটাকে বেসিক্যালি নিডোসাইট বলা হয় আর কি। নিডোসাইটের বেসিক্যালি কাজ হচ্ছে এই নিডোসাইটের মাধ্যমে নিডারিয়া পর্বের প্রাণীরা শিকার, আত্মরক্ষা, চলাচলের কাজটা করে থাকে আর কি। ঠিক আছে, আর উদাহরণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হাইড্রা, ওভেলিয়া, এর মধ্যে হাইড্রাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে যে পর্বটি সেটি হচ্ছে প্লাটি হেলমিনথিস। তো প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা, আর হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে কৃমি, অর্থাৎ প্লাটি হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা কৃমি। ঠিক আছে, তো এদের স্বভাব ও বাসস্থানের মধ্যে প্রথম যে কথাটি বলা আছে সেটা হচ্ছে যে জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীদের জীবনযাত্রা অনেক বৈচিত্র্যময়। এরা বহিঃপরজীবী, অন্তঃপরজীবী, মুক্তপরজীবী হিসেবে বসবাস করে। বহি বা অন্তঃপরজীবী, মুক্তজীবী হিসেবে বসবাস করে। লবণাক্ত পানিতে এদেরকে পাওয়া যায়, আবার ভেজা সেতে, যেখানে দেখা গেছে যে কোনো সেরকম সূর্যের আলো পৌঁছায় না আর কি, এই পরিবেশে তাদেরকে পাওয়া যায় বা তারা বসবাস করে। দেন হচ্ছে বৈশিষ্ট্য, এদের দেহ হচ্ছে চ্যাপ্টা, উভলিঙ্গ। ওকে, তার মানে প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীরা উভলিঙ্গ আর কি থাকে। কিউটিকল থাকে আর কি। কিউটিকল বিষয়টা কি ভাইয়ারা? আমরা জানি যে অনেক প্রাণীর শরীরে এক্সট্রা লেয়ার থাকে। যেমন ধরো যে আমি যদি এক্সাম্পল দিই যে আমার হাতের এই যে ধরো যে এই আঙ্গুলের যে এখানে অনেক সময় দেখবে যে তোমাদের সবারই যেরকম যে সাদা অংশ আছে, এখানে পাতলা লেয়ার থাকে। ঠিক আছে, তো এই ধরনের অংশগুলোকে বেসিক্যালি কিউটিকল বলে আর কি। কিউটিকল থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে এদের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ। খুবই ইম্পর্টেন্ট যে প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম কি? শিখাকোষ। রেচন অঙ্গ হচ্ছে যেটার মাধ্যমে তারা বজ্র পদার্থকে নিষ্কাশন করে থাকে। আর এদের কোনো কি নেই? প্রস্টিকতন্ত্র নেই বা অসম্পূর্ণ, অর্থাৎ তাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমটা হয় থাকে না, থাকলেও সেটা অসম্পূর্ণ। উদাহরণ কি? সেটা হচ্ছে যে
যে ফেসিওলা যাকে বলা হয় যকৃৎ কৃমি খুব ইম্পর্টেন্ট, আর আরেকটা হচ্ছে যে ট্যানিয়া যেটা হচ্ছে ফিতা কৃমি। এর মধ্যে ফেসিওলাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে নেমাটোডা। তো নেমাটোডা শব্দটি যদি বিশ্লেষণ করি, নেমা শব্দটি আসে, নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা বা নলাকার লম্বা এরকম কি সুতার মতো অংশ বিশেষ। পূর্বে এরা বা এদেরকে অনেকে দেখা গেছে যে নেমাথেলমিনথেস নামেও মানে ডাকে বা এরা পরিচিত আর কি। দ্যাট মিন্স নেমাটোডা পর্বের প্রাণীদের অনেকে বা এরা কি নামে পরিচিত, নেমাথেলমিনথেস। ঠিক আছে, এদের স্বভাব ও বাসস্থান সম্পর্কে যদি কি বলা আছে, অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে এরা। অর্থাৎ নেমাটোডা পর্বের প্রাণীর যে রক্ত এবং অন্ত্র, অন্ত্র মানে হচ্ছে আমাদের পাকস্থলীশেষে যে আমাদের তলপেটে মানে যেখানে আমরা নাড়ি বুড়ি অর্থাৎ ইন্টেস্টাইন বা অন্ত্র, এই অন্ত্রের মধ্যে তারা বসবাস করে। মুক্তজীবী হিসেবে এরা পানি ও মাটিতে বসবাস করে। এটা খুব নোটেবল একটা কনসেপ্ট। অন্তঃপরজীবী হিসেবে এরা কোথায় বসবাস করে, প্রাণীর অন্ত্র ও রক্তে। আর মুক্তজীবী হিসেবে এরা কোথায় বসবাস করে, পানি ও মাটিতে। বৈশিষ্ট্য, বেসিক্যালি এরা দেখতে নলাকার, এদের পৌষ্টিক নালী হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে, এবং এরা হচ্ছে একলিঙ্গ, এবং এদের যে দেহগহ্বর সেটা অনাবৃত থাকে আর কি, ঠিক আছে, আবৃত থাকে না। আর এদের বেসিক্যালি যে প্রকৃত সিলম কি যে নেই আর কি, ঠিক আছে, প্রকৃত সিলম শ্বসন বা সংবহনতন্ত্র কোনোটাই নেই আর কি। তাহলে এখানে একটা কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে সিলম জিনিসটা কি। আমরা জানি যে বহুকোষী প্রাণীদের যে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীর এর মধ্যবর্তী একটা ফাঁকা জায়গা থাকে। কি জায়গা থাকে, ফাঁকা জায়গা, যাকে বেসিক্যালি সিলম বলা হয়। বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে পৌষ্টিক নালী প্লাস হচ্ছে দেহ প্রাচীর এর মধ্যবর্তী একটা ফাঁকা জায়গা থাকে, ফাঁকা স্থান থাকে। এটাকে বেসিক্যালি কি নামে অভিহিত করা হয়, সিলম। সিলম হচ্ছে ভাইয়ারা আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে প্রকৃত সিলম আর একটা হচ্ছে মেকি বা যেটাকে বলা হয় অপ্রকৃত সিলম আর কি। এগুলো নিয়ে ভবিষ্যতে তোমরা আরো উপরের লেভেল ক্লাসে জানতে পারবা, ঠিক আছে। ওকে, তাহলে এদের প্রকৃত সিলম শ্বসন বা সংবহন তন্ত্র কোনোটাই কি নেই। আর এদের উদাহরণ হচ্ছে কি যে অ্যাসকারিস বা যাকে গোলকৃমি বলে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ আসার মতো। তারপরে হচ্ছে চোখের কৃমি, এটাও খুবই ইম্পর্টেন্ট, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে লোয়া লোয়া। অর্থাৎ গোলকৃমি যেখানে বৈজ্ঞানিক নামটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে অ্যাসকারিস, মানে তোমাদের বইতে এমনটা দিয়েছে। আর চোখের কৃমি হচ্ছে লোয়া লোয়া, আর একটা হচ্ছে ফাইলেরিয়া কৃমি। ওকে, তারপরে হচ্ছে যে পর্বটি সেটি হচ্ছে যে অ্যানেলিডা। তো অ্যানেলিডা শব্দটি আবার অ্যানালাস শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে আংটি। অর্থাৎ মানে আংটির মতো এদের মানে রিং টাইপের কিছু একটা আছে, এমনটা মিন করছে। ওকে, দেখি আমরা স্বভাব বাসস্থানে কি বলেছে। নাতিশীতোষ্ণ ও উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। অর্থাৎ না শীত না গরম এরকম যে অঞ্চলগুলো আছে যেমন বাংলাদেশ, তো তারপর হচ্ছে উষ্ণ অঞ্চল যেমন মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, উষ্ণ অঞ্চলে এদেরকে পাওয়া যায়। স্বাদু পানিতেও এদেরকে পাওয়া যায়। অগভীর সমুদ্র, অর্থাৎ সমুদ্রের যে অগভীর যে জায়গাগুলো আছে, খুব বেশি গভীর না, এই এরিয়াগুলোতে এদেরকে পাওয়া যায়। তারপর হচ্ছে স্যাঁতসেঁতে, তারপরে পাথর ও মাটি খুঁড়ে বসবাস করে, যেমন তোমরা জানো যে কেঁচো বেস্ট এক্সাম্পল আর কি। বৈশিষ্ট্য, এদের দেহ বেসিক্যালি নলাকার হয়, খন্ডায়িত হয়। তোমরা যদি ফর এক্সাম্পল কেঁচোর শরীরটাই দেখো, যে রিং এর মতো করে কিন্তু এদের দেহ কিন্তু খন্ডায়িত থাকে, বা জোকের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো কেঁচোর ক্ষেত্রে তো দেখা গেছে যে এরকম রিং থাকে, যেগুলোকে বেসিক্যালি সিটা বলা হয়, চলাচলে সহায়তা করে, কিন্তু জোকের বেলা এটা থাকে না। আর এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। খুবই ইম্পর্টেন্ট যে এনিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। আর সিটার কথা আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম। উদাহরণ হচ্ছে ক্যাচো, যোগ। এরপরে হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। আর্থ্রোপোডা যাকে আমরা দুটি শব্দের সমন্বয়ে পেয়ে থাকি, আর্থ যার মানে হচ্ছে সন্ধি, আর পরস যার অর্থ হচ্ছে পা। ওকে, স্বভাব বাসস্থান বৃহত্তম পর্ব, আমরা জানি যে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বটি হচ্ছে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় বৃহত্তম পর্বটি হচ্ছে মলাস্কা। ওকে, তো এরাও সর্বত্র এবং সকল পরিবেশে এদেরকে পাওয়া যায়, অন্ত বা বহিঃপরজীবী হিসেবে বসবাস করে। বৈশিষ্ট্য কি, দেহ তিনটি অঞ্চলে বিভক্ত। আমরা জানি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের
দেহ মেজর তিনটি অংশে বিভক্ত। দেহ, মস্তক আর কিছু বক্ষ। দেহ, বক্ষ, মস্তক এই তিনটি অঞ্চলে বিভক্ত। তারপরে হচ্ছে যে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, ঠিক আছে, চিংড়িতে বা তোমরা আরশোলা অথবা তোমরা কি বলে যে পঙ্গপাল এগুলোতে দেখে থাকো। এক জোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনাও থাকে। পুঞ্জাক্ষী মানে যে বাহিরে যে চোখটা বের হয়ে থাকে, পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনাও থাকে আর কি। দেহ কাইটিন, কাইটিন নির্মিত, ঠিক আছে। আমরা জানি যে কাইটিন মানে হচ্ছে যে তোমরা যদি আসলে খেয়াল করো, লাইক যে মানে মানে কচুরি পানা অথবা দেখা গেছে যে কচু গাছের যে উপরে যে পাতা, সেখানে তুমি পানি ঢালো, দেখা গেছে যে এখানে কিন্তু পানিটা থাকে না, মানে এক ধরনের লেয়ার থাকে। ওকে, এই লেয়ারটা বেসিক্যালি হচ্ছে কাইটিন। তো ঠিক তেমনি ভাবে তুমি যদি আর্থ্রোপোডা প্রাণীদের দেখো, স্পেশালি ধরো আরশোলা, তুমি এখানে দেখবা যে পানি বা এদেরকে বীজ দিয়েও এরা দেখা গেছে যে সব পানিটা তাদেরকে টাচ করে না, তাদের বহি যে আবরণটাকে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কাইটিন আবৃত। আর এদের রক্তপূর্ণ দেহগহ্বরের নাম হচ্ছে হিমোসিল। খুবই ইম্পর্টেন্ট, হিমোসিল হচ্ছে সেই দেহগহ্বর যেখানে রক্ত থাকে। রক্তপূর্ণ দেহগহ্বরের নাম হচ্ছে হিমোসিল। এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে রেচনাঙ্গ, সেই রেচনাঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা বলে। খুব ইম্পর্টেন্ট, মানে 2 দিন পরে যে পরীক্ষা, বৃত্তি পরীক্ষা আসলে অবাক হওয়ার কিছু নেই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি মানে রেচনাঙ্গের নাম কি, সেটা হচ্ছে যে ম্যালপিজিয়ান নালিকা। ওকে, আর এক্সাম্পল হচ্ছে যে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, এগুলি তার এক্সাম্পল। দেন হচ্ছে মলাস্কা, আর মলাস্কাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নরম। যেমন ধরো শামুক, জিনিস ভিতরের অংশ তো জানো যে নরম থাকে। তো এদের স্বভাব ও বাসস্থানটা কি, সেটা হচ্ছে যে অধিকাংশ হচ্ছে সামুদ্রিক ও মুক্তজীবী, সাগর মহাসাগরে বসবাস করে। এটা হচ্ছে তার নোটেবল কথা আর কি, যে যে অধিকাংশ সামুদ্রিক, ঠিক আছে, এর আগে আমরা সামুদ্রিক পড়েছি এবং মুক্তজীবীও পড়েছি, কিন্তু সাগর প্লাস মহাসাগরে কি করে বসবাস করে এদেরকে পাওয়া যায়। বৈশিষ্ট্য হচ্ছে ম্যান্টল নামক শক্ত খোলস দ্বারা আবৃত, ঠিক আছে। কি দ্বারা? ম্যান্টল দ্বারা। মানে শামুক জিনিস তো দেখোই তোমরা, তো এর যে বহির যে আবরণ, যে শক্ত যে খোলস, সেটাকে বেসিক্যালি আমরা জানি ম্যান্টল বলা হয়। আর হচ্ছে যে ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুসফুস বা ফুলকার সাহায্যে কি করে? শ্বাসকার্য চালায়। দেখো ভার্টিব্রাটা, ওকে, যে মানে আমরা উন্নত শ্রেণী যেটা বুঝি আর কি, উদাহরণ শামুক, ঝিনুক, অক্টোপাস। এটা বইতে নাই, বাট আমি এটা ভাবতি অ্যাড করে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। যে অক্টোপাস হচ্ছে বেসিক্যালি মলাস্কা পর্বের উদাহরণ। এরপরে হচ্ছে একাইনোডার্মাটা, যেখানে একাইনোস শব্দের অর্থ মানে হচ্ছে কাটা এবং ডার্মা মানে ত্বক, আমরা অলরেডি পড়েছি। তাহলে একাইনোস মানে হচ্ছে কাটা এবং ডার্মা মানে কি? ত্বক। ওকে, তার মানে একাইনোডার্মাটা শব্দের অর্থটা কি? কাঁটাযুক্ত ত্বক যেটা। স্বভাব বাসস্থান, এটাও বৈচিত্র্যময়, কিন্তু প্লাটি হেলমিনথেস ছিল বেশ বৈচিত্র্যময়। সকল পরিবেশে এদেরকে পাওয়া যায় এবং এরা হচ্ছে আচ্ছা, আমি একটু সরি, যে মিস্টেক হয়েছে আর কি, যে বেসিক্যালি মলাস্কা যে পর্বটা আর একাইনোডার্মাটার যে এখানে একটু ভুল হয়েছে। মলাস্কার এবং একাইনোডার্মাটার যে স্বভাব বাসস্থানটা, সেটা যদি আমরা একটু ক্রস অ্যাঙ্গেল দেখি আর কি, অর্থাৎ মলাস্কার যে স্বভাব বাসস্থান, সেটা হচ্ছে বেসিক্যালি এটা, মানে স্বভাব ও বাসস্থান বৈচিত্র্যময়, সকল পরিবেশে এদেরকে পাওয়া যায় এবং দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর একাইনোডার্মাটা যেটা, সেটা হচ্ছে যে অধিকাংশই সামুদ্রিক, মুক্তজীবী, সাগর ও মহাসাগরে কি এরাও কি করে? বসবাস করে। ঠিক আছে, আমি আবারও বলছি যে মলাস্কার যে স্বভাব বাসস্থান, সেটা হচ্ছে যে নিচেরটা, আমি যে এখানে অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা যে এদের স্বভাব বাসস্থান কি বৈচিত্র্যময়, সকল পরিবেশে এদেরকে পাওয়া যায় এবং এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণী। আর একাইনোডার্মাটার যে স্বভাব বাসস্থান, সেটা হচ্ছে এরাও অধিকাংশ সামুদ্রিক, মুক্তজীবী, এরা সাগর মহাসাগরে কি বসবাস করে। আগের কোনোটাই কিন্তু মহাসাগর শব্দটা ছিল না, বা একেবারে গভীর সমুদ্র ছিল না আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে একাইনোডার্মাটার স্বভাব বাসস্থান। ওকে, বাট বাকি যে বৈশিষ্ট্য এটা ঠিক আছে। ওকে, জাস্ট স্বভাব বাসস্থানটা একটু এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, একাইনোডার্মাটার যে বৈশিষ্ট্য, দেহ ত্বক কাঁটাযুক্ত, যেটা আমরা অলরেডি জানি। দেহ 5টি সমান অংশে বিভক্ত, মানে এরা হচ্ছে কি অরীয় প্রতিসম প্রাণী। অরীয় প্রতিসম কথার মানেটা কি ভাইয়ারা? সেটা হচ্ছে যে যে কোন প্রাণীকে যদি তার দেহ অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি সমান দুটি অংশে ভাগ করা যায়, এটাকে বলা হয় অরীয় প্রতিসম। আর এই অরীয় প্রতিসম হচ্ছে যেমন একাইনোডার্মাটার যে পর্বের যে প্রাণীরা, এরা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, মানে এদেরকে 5টি সমান অংশে মানে মানে 5টা এরকম খণ্ডে বিভক্ত করা যায় আর কি। ঠিক আছে,
খুব ইম্পর্টেন্ট। পানি সংবহন তন্ত্র থাকে, নালীপথের সাহায্যে এরা চলাচল করে বেসিক্যালি, এবং অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয়যোগ্য কিন্তু মাথার অনির্ণয়যোগ্য বা নির্ণয় করা যায় না। ঠিক আছে, মানে এদের যে মানে পৃষ্ঠদেশ এবং অঙ্কীয় দেশ এটা নির্ণয় করা যায়, বাট মাথা যে কোনটা এটা বের করা যায় না। ওকে, এক্সাম্পল হচ্ছে তারা মাছ এবং হচ্ছে সমুদ্র শসা। এরপরে ফাইনালি যে পর্বটা আমরা জানি যে এর মধ্যে যে প্রথম যে 8টি পর্ব এগুলো হচ্ছে অমেরুদণ্ডীদের পর্ব, আর সর্বশেষ যেটা কর্ডাটা অর্থাৎ এটা হচ্ছে একমাত্র মেরুদণ্ড পর্ব। তো কর্ডাটা বেসিক্যালি কর্ডা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রজ্জু বা নালী। আমরা জানি যে কর্ডাটা পর্বের প্রাণীদের শরীরে অসংখ্য এরকম স্পাইনাল কর্ড থাকে। ঠিক আছে, আর বেসিক্যালি এরা আমরা জানি যে কর্ডের নামে পরিচিত। তো স্বভাব ও বাসস্থান কি? পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে। বহু প্রজাতি বৃক্ষ মরুবাসী মানে গাছেও থাকে অথবা মরু অঞ্চলে বসবাস করে, খেচর। ঠিক আছে, অনেকে আবার বহিঃপরজীবী হিসেবে বসবাস করে আর কি। ওকে, বৈশিষ্ট্য কি? ভ্রূণীয় নটকট থাকে। ভ্রূণীয় কি থাকে? নটকট, অর্থাৎ ভ্রূণীয় দশায় নটকট থাকে আর কি। আমরা জানি যে একমাত্র কর্ডাটা পর্ব প্রাণীদের মধ্যে নটকটটা থাকে আর কি। নটকট হচ্ছে যে মানে কি বলে যে এক ধরনের ফাঁপা স্নায়ুরজ্জু টাইপের একটা মানে কি বলে যে মানে মানে একটা অঙ্গ থাকে যেটা ভ্রূণীয় অবস্থা থাকে, এবং পরিণত অবস্থায় এই নটকটটা বা মেরুদণ্ডে কি হয়? রিপ্লেস হয় আর কি। মানে নটকটটাই চেঞ্জ হয়ে মেরুদণ্ডে কনভার্ট হয়ে যায়। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। পার্শ্বীয় গলবিলীয় কি থাকে? ফুলকা ছিদ্র থাকে। অর্থাৎ যে কর্ডাটা, তো আবার কর্ডাটাকে আমরা জানি যে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে ভার্টিব্রাটা হচ্ছে আবার সবচেয়ে বেশি উন্নত। ভার্টিব্রাটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এই যে ভার্টিব্রাটাকে যদি আমরা 2টা পার্টে ভাগ করি, যে উন্নত শ্রেণীর এক ধরনের প্রাণী যারা স্থলে বসবাস করে, লাইক আমরা। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাই। কিন্তু আরেক ধরনের ভার্টিব্রাটা যারা পানিতে বসবাস করে, স্থলজ ভার্টিব্রাটা যাদেরকে আমরা বলি, তারা বেসিক্যালি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, আর উদাহরণ হচ্ছে মানুষ, কুনো ব্যাঙ এবং রুই মাছ। ঠিক আছে, এখন আমরা কর্ডাটা পর্বের যে উপপর্ব অর্থাৎ ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এবং ভার্টিব্রাটার যে 7টা শ্রেণী আছে, অর্থাৎ কি বলে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকটিস, অস্ট্রিকটিস, উভচর, পক্ষীকুল, সরীসৃপ, আবার হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এগুলো সম্পর্কে জানবো। কর্ডাটা পর্বটিকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভাইরা যদি খেয়াল করো যে প্রথম 2টি উপপর্বে কিন্তু কর্ডাটা শব্দটি আছে, এখানে জাস্ট ভার্টি ইউরো শব্দটি আছে এবং এখানে সেফালো, অর্থাৎ প্রথম 2টি উপপর্বেই কর্ডাটা শব্দটি আছে। আমি জাস্ট কি যোগ করে রাখবো বা কি মাথায় রাখবো? ইউরো এবং সেফালো শব্দটি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। ঠিক আছে, তো ইউরোকর্ডাটার যে বৈশিষ্ট্য, যে প্রাথমিক অবস্থায় এদের ফুলকারন্ড থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, নিরেট না, এবং লার্ভা দশায় লেজে কি থাকে? নটকট থাকে। জাস্ট লার্ভা দশায়, অর্থাৎ জীবনের প্রাথমিক অবস্থায় লার্ভা দশায় নটকট থাকে, সারা জীবন। এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। সেফালোকর্ডাটার যে বৈশিষ্ট্যগুলো, সারা জীবনই নটকট থাকে, সারা জীবনই নটকট থাকে, দেখতে মাছের মতো, খুব ইম্পর্টেন্ট। এবং এক্সাম্পল হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। এবং সর্বশেষ যে উপপর্বটি ভার্টিব্রাটা, যাকে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে ভার্টিব্রাটার আবার শ্রেণী কয়টি? 7টি। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকটিস, অস্ট্রিকটিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী প্রাণী। এর মধ্যে প্রথম যে শ্রেণীটি সাইক্লোস্টোমাটা, এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহ হচ্ছে লম্বাটে, দেহ লম্বাটে এবং চোয়ালবিহীন, খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমি লাল মার্কিং করে রাখছি। আইস বা যুগ্ম পাখনা কি নেই, অর্থাৎ আইসও নেই, আবার যুগ্ম পাখনাও কি এদের নেই। এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজন। কন্ড্রিকটিসের যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো, সকলেই সামুদ্রিক, কঙ্কাল তরুণাস্থিময়। বেসিক্যালি আমরা জানি কঙ্কাল 2 রকমের হতে পারে, অস্থিময় এবং তরুণাস্থিময়। অস্থি মানে শক্ত, আর তরুণাস্থি মানে হচ্ছে যে কানের মতো নরম আর কি, যেটা বা নাকের হাড়ের মতো আর কি। তো এদের কঙ্কাল হচ্ছে কন্ড্রিকটিস যে শ্রেণীর, এদের কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়। আইস হচ্ছে প্লাকয়েড ধরনের, খুব ইম্পর্টেন্ট। 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র আছে, এবং হেটারো সার্কেল। হেটারো সার্কেল মানে হচ্ছে যে মানে যে পাখনা যেগুলো আর কি, সেগুলো দেখা গেছে যে কারো সাথে কোনটা মিল নেই আর কি। এক্সাম্পল হচ্ছে হাঙ্গর, করাত মাছ। অস্টিকথিস যে শ্রেণীর, তার অধিকাংশ প্রাণী হচ্ছে স্বাদু পানির, অর্থাৎ আমরা
স্বাভাবিকভাবে যে মাছগুলো আর কি দেখি আমাদের আশেপাশে সেগুলো। আইস হচ্ছে সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড। খুবই ইম্পর্টেন্ট, 3 রকমের আইস, সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড। 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এরা হচ্ছে হোমো সার্কেল, অর্থাৎ এদের যে পাখনা এটা সেম আর কি। আর এক্সাম্পল হচ্ছে যে যে ইলিশ, সি হর্স, খুব ইম্পর্টেন্ট। উভচর প্রাণী, উভচর যে শ্রেণীতে আছে তার প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে আইসবিহীন, গ্রন্থিযুক্ত, অর্থাৎ আইস নেই এবং গ্রন্থিযুক্ত। আমরা জানি যে এদের বিভিন্ন রকমের গ্রন্থি আছে। শীতল রক্তের প্রাণী, খুব ইম্পর্টেন্ট। ব্যাঙ্গাচী দশা আছে এদের, এক্সাম্পল হচ্ছে ব্যাং। সরীসৃপ, এরা বেসিক্যালি হচ্ছে আইস যুক্ত, অর্থাৎ এদের দেহে আইস রয়েছে। ত্বক শুষ্ক থাকে, একেবারে একেবারে শুষ্ক। আঙ্গুল নখরযুক্ত এবং বড় বড়, এক্সাম্পল হচ্ছে কুমির, সাপ। পক্ষীকুল, এদের দেহ পালক দ্বারা আবৃত, তোমরা জানো। ফুসফুস প্লাস বায়ুথলি থাকে, ফুসফুস আছে এবং বায়ুথলিতে এদের বেসিক্যালি উঠতে সাহায্য করে। উষ্ণ রক্তের প্রাণী এরা, খুব ইম্পর্টেন্ট। এদের বেসিক্যালি হাড়গুলো ছোট হয় বাট খুব শক্ত হয় এবং পাপা হয়। এক্সাম্পল হচ্ছে দোয়েল হাঁস, স্তন্যপায়ী প্রাণী। এদের যে প্রধান বৈশিষ্ট্য, লোম আছে, এদের যেমন আমাদের দেহে লোম আছে। সন্তান প্রসব করে, কিন্তু এর একমাত্র ব্যতিক্রম যে এক্সাম্পলটি সেটি হচ্ছে প্লাটিপাস। খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসার মতো প্লাটিপাস। ঠিক আছে, পরবর্তী বৈশিষ্ট্যটি হলো যে উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ এদের রক্ত গরম আর কি। ওকে, এবং চোয়াল দাঁতযুক্ত, যেমন এই যে আমাদের চোয়ালে বা ম্যান্ডিবুলারে কি আছে, দাঁত আছে। ওকে, এবং হৃৎপিণ্ড হচ্ছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। যেহেতু ভার্টিব্রাটার মধ্যে সবচেয়ে উন্নত শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এবং এদের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাকি এদেরও আছে, কিন্তু ক্ষেত্র বেশি অনেকের আবার 2টি 3টিও থাকতে পারে। এদের এক্সাম্পল হচ্ছে কি মানুষ এবং ভাগ। তাহলে এই হচ্ছে দুইটা চার্টের মাধ্যমে আমরা প্রথম অধ্যায়ের মেজর অংশ করে ফেললাম। এখন আমরা একটু শর্টলি যদি একটু আলোচনা করি যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে প্রয়োজনীয়তা, যে কনসেপ্টটা তোমাদের বইতে সবার শেষে ইনক্লুড করা হয়েছে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। ঠিক আছে, এই টপিকসটি। ভাইরা তোমরা কি জানো যে প্রাণী জগতে কতগুলো প্রাণী আছে? প্রায় অলমোস্ট 15 লক্ষ প্রাণী আছে। কতগুলো? 15 লক্ষ। এমসিকিউ আসার মতো। এই 15 লক্ষ প্রাণী সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাদের বৈশিষ্ট্য কি, তাদের ক্যারেক্টার গুলো কিরকম, হ্যাঁ, তারপর হচ্ছে যে মানে তাদের সম্পর্কে ইন ডিটেলস যদি আমরা জানতে চাই, এখন বলতে পারো যে ভাই কেন আমরা জানতে চাবো? যেহেতু আমরা নিজেদেরকে সৃষ্টির সেরা বলে দাবি করি, আমরা কোথায় জয় না করেছি বলো? অজানাকে জেনেছি, অদেখাকে দেখেছি, অচেনাকে চেনার চেষ্টা করি আমরা। ইভেন কি আমাদের যে যে পৃথিবীর যে প্রশান্ত মহাসাগর যে অঞ্চলটা আছে, এটার মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ, যেটাকে পৃথিবীর গভীরতম স্থান বলা হয় আর কি। ঠিক আছে, যার মধ্যে 3টা এভারেস্ট পর্ব অনায়াসে প্রবেশ করিয়ে দেওয়া যাবে। এই স্থানটিতে প্রতিনিয়ত নিত্য নতুন আমরা প্রাণী আবিষ্কার করতে পারছি। ঠিক আছে, এবং আমরা মানে চন্দ্রগ্রহণ করেছি, বিভিন্ন গ্রহ আমরা প্রতিনিয়ত আমরা মানে জয় করে চলেছি। তার মানে আমরা সৃষ্টির সেরা নিজেদেরকে দাবি করি। তাহলে আমরা যেহেতু সৃষ্টির সেরা, আমাদের আশেপাশে যা আছে আমরা তো এদের সম্পর্কে ডিটেলস জানতে চাই, তাই না? এদের সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা প্রয়োজন আর কি। তো এই যে প্রাণী জগতে 15 লক্ষ প্রাণী আছে, এই 15 লক্ষ প্রাণী সম্পর্কে যদি আমরা যদি র্যান্ডমলি ধরে নিই যে একটা প্রাণী সম্পর্কে জানতে বা বোঝার জন্য একদিন করে সময় ব্যয় করব, তাহলে অলমোস্ট এই 15 লক্ষ প্রাণী সম্পর্কে জানতে বুঝতে হলে আমাদেরকে প্রায় 4000 বছর সময় ব্যয় করতে হবে। বুঝতে পেরেছো? 4000 বছর। ঠিক আছে, মানুষ বাঁচে কয়দিন বলো? এখন বলবো যে 4000 বছর। দেখো, আমরা কথায় কথায় বলি যে বহুরূপী প্রাণী বা এতদিন তার সাথে চলার তাকে চিনলাম না, এটা যদিও রূপক অর্থে ব্যবহার করা হয়, আমরা ধরে নিলাম একটা প্রাণীর বৈশিষ্ট্য বা সবকিছু জানতে একদিন সময় ব্যয় করবো, অথবা হাফ ডেও যদি আমরা ব্যয় করি, তাহলে তো আমাদের 2000 বছর লেগে যাবে আর কি, এত প্রাণী সম্পর্কে জানতে। তো এর জন্য দেখা গেছে কি করছে বিজ্ঞানীরা, প্রকৃতি বিজ্ঞানী বা যারা দেখা যাচ্ছে বায়োলজি নিয়ে কাজ করছে, এরা দেখা গেছে যে এই সমগ্র যে জীব জগৎ, উদ্ভিদ এবং প্রাণী, এদেরকে বিভিন্ন ক্লাসে ক্লাসিফাইড করেছে, বিভিন্ন পর্ব, উপপর্ব শ্রেণীতে তারা বিভক্ত করেছে। ঠিক আছে, তাদের বাহ্যিক অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের উপর বেস করে আর কি।
যাতে আমরা অল্প সময়ে অল্প পরিশ্রমে যে কোনো প্রাণী সম্পর্কে সম্যক ধারণা বা জ্ঞান অর্জন করতে পারি এবং ভবিষ্যতে যদি কোনো প্রাণী নিত্য নতুন প্রাণী আবিষ্কৃত হয় তাদের বৈচিত্র্যের উপর বেস করে তাদেরকে বিভিন্ন পর্ব উপপর্ব শ্রেণীতে বিভক্ত করতে পারি। এটাই মূলত হচ্ছে যে প্রাণী জগতের শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা। ঠিক আছে। আর এখানে একটা বাড়তি কথা, সেটা হচ্ছে যে তোমাদের বইতে কথাটা উল্লেখ আছে যে 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 কোনো প্রাণীর বৈশিষ্ট্যের উপর বেস করে তো এদেরকে যে আমরা ধাপে ধাপে বিন্যস্ত করে থাকি, 7টা ধাপ আমাদেরকে মেনটেন করতে হয়। ঠিক আছে। কয়টি ধাপ? 7টি ধাপ। এগুলাকে একক বলা হয়। তো সবার উপরে যে এককটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবার নিচে যে এককটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট। এটার একটা শর্ট ফরম্যাট আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। খেপিকো ফেসেছে। ঠিক আছে। এখানে কে মানে হচ্ছে কিংডম বা যাকে আমরা রাজ্য বলি, পি মানে হচ্ছে ফাইলাম মানে পর্ব, সি মানে হচ্ছে ক্লাস বা যাকে আমরা শ্রেণী বলি, ও মানে হচ্ছে অর্ডার, অর্ডার মানে বর্গ, এফ মানে হচ্ছে কি ভাইয়ারা? ফ্যামিলি, যেটাকে আমরা গোত্র বলি, জি মানে হচ্ছে জেনাস বা যেটাকে আমরা ঘন বলি, আর এস মানে হচ্ছে স্পিসিস বা যেটাকে আমরা প্রজাতি বলি। এটা হচ্ছে ঘন আর এটা হচ্ছে প্রজাতি। এই যে আমরা শুরুতে লিখেছিলাম যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে, তোমার আমার বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স। এটা হাতে লিখেছি, আন্ডারলাইন করে দিব। তো এখানকার হোমো হচ্ছে বেসিক্যালি ঘন। ঠিক আছে। আর সেপিয়েন্স হচ্ছে কি? প্রজাতি। তাহলে এখানকার মানে যে যত উপরে সে তত বড়, যে যত নিচে সে তত কি ছোট একক, অর্থাৎ ঘন, তারপর হচ্ছে কি প্রজাতি। ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রথম অধ্যায়ের উপরে ক্লাস।